দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে এসএলএসটি হিস্ট্রির যে ক্লাস আমাদের চলছে সেই পর্বে আমাদের ইউরোপ ও বিশ্বের ইতিহাস আমরা যে পর্বটা করছি সেই পর্বে পাস এবং অনার্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। আমরা যেমনভাবে ফরাসি বিপ্লব পড়ে ফেলেছিলাম এবং ফরাসি বিপ্লব পড়তে গিয়ে আমাদের একটা ক্ষীণ সম্ভাবনা বা আমাদের একটা হালকা আভাস দেখেছিলাম যে নেপোলিয়ন বোনাপার্টের আসছে বা উত্থান হতে চলেছে, এবং ঠিক সেই পর্বটা যেখানে ফ্রান্সের ইতিহাসটা নেপোলিয়নের ইতিহাসে পরিণত হলো, আর যেটা নেপোলিয়নের ইতিহাস হলো সেটাই পরবর্তীকালে আমাদের ফ্রান্সের ইতিহাসে পরিণত হলো। ঐতিহাসিকের একটা বিখ্যাত কোটেশন যেটা এইচ.এল. ফিশার করেছিল, সেটা দিয়ে আমরা নেপোলিয়নে ঢুকছি। যে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল নেপোলিয়ন বোনাপার্ট এবং কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিল। তোমরা স্টুডেন্টস এটা খুব ভালো করে মাথায় রাখবে যে আমি বললাম কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিল, তার মানে এই ভদ্রলোক আমাদের সঠিক অর্থে ফরাসি নয়। কারণ এটা এই কোর্সিকা যে দ্বীপটার কথা বলছি সেটা ইটালির অন্তর্ভুক্ত। মানে যদি আমরা এখন আধুনিক জিওগ্রাফিটা দেখি বা ম্যাপটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যেটা ইটালির অন্তর্ভুক্ত ছিল। এই নেপোলিয়ন বোনাপার্ট একজন সাধারণ সৈনিকের জীবনযাপন করেছিল এবং সেই সাধারণ সৈনিক থেকে সে অচিরেই হয়ে উঠেছিল একজন তোমার বীর সেনাপতি। এখানে বীর সেনাপতি বলা হচ্ছে এই কারণে যে তার যুদ্ধ বিগ্রহের পাশাপাশি তার যেটা ছিল আমরা বলি বাগ্মী শক্তি, তাই তো ইংরেজিতে আমরা এটাকে বলি ভোকাল টনিক। সে বাগ্মী শক্তিটার এমন একটা জোরালো আবেদন ছিল যে জোরালো আবেদন থেকে তৎকালীন ফরাসি আমাদের রাজতন্ত্রই বলো বা আমাদের প্রজাতন্ত্রই বলো বা জ্যাকোবিন ক্লাবের সদস্যরা সবাই অ্যাকসেপ্ট করেছিল। তবে যদি বলা হয় ফরাসি বিপ্লবের একটা পর্ব, যে পর্বে আমাদের নায়ক ছিলেন রোবস্পিয়ার, তারপরে রোবস্পিয়ারের ভাবশিষ্য বা রোবস্পিয়ারের মানসপুত্র আমাদের নেপোলিয়ন বোনাপার্টের হাতে এই ব্যাটনটা গেল। তা এখানে আমি জাস্ট একটু নেপোলিয়নের উত্থানের কাহিনী বললাম এবং নেপোলিয়ন সেনাপতি হিসেবে তার রিমার্কেবল ইয়ার মানে স্মরণীয় যে দুটো বছর ছিল 1797 1799, এখানেই কিন্তু বৈদেশিক যুদ্ধে জয়লাভ করে নেপোলিয়ন ভীষণ রকমভাবে জনসমর্থন আদায় করেছিল। তাহলে সন্ত্রাসের রাজত্বের পর নেপোলিয়নের উত্থানে বৈদেশিক শত্রুর আগমনের যে ইতিহাস আমরা দেখেছিলাম তাতে উনি চূড়ান্তভাবে সফল হয়েছে। এবার আমরা ছাত্রদের বা ছাত্রছাত্রী উভয়কেই আমি বলছি যে জ্ঞাতব্য বিষয় যে নেপোলিয়ন সম্পর্কে পড়তে গেলে আমাদের কি কি মনে রাখতে হবে দেখে নাও। আমি একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে প্রথমেই আমরা দেখব সেনাপতি রূপে নেপোলিয়নের কৃতিত্ব। এটাকে আমি 1 নম্বর ধরছি। 2 নম্বর আমাদের মনে রাখতে হবে সেনাপতির পরেই নেপোলিয়নের আমাদের সম্রাট রূপে নেপোলিয়নের সাফল্য ও ব্যর্থতা পড়বো আমরা এটা, এবং এইখানেই আমাদের আসবে 3 নম্বর পয়েন্ট নেপোলিয়নের সংস্কার। এবং 4 নম্বর পয়েন্টে আসবে নেপোলিয়নের সময় উল্লেখযোগ্য যুদ্ধ ও সন্ধি
ঠিক। আর যদি বলে নেপোলিয়নের নীতি, নেপোলিয়নের নীতির মধ্যে আমরা চলে যাব মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এবং ৬ নম্বর পোপের সঙ্গে চুক্তি। ঠিক আছে? এই ৬টা পয়েন্ট আমাদের কিন্তু নেপোলিয়ন পড়তে গিয়ে মাথায় রাখতে হবে। ঠিক? তাহলে যদি বলা হয় কোড নেপোলিয়ন, কোড নেপোলিয়ন কিসের মধ্যে যাবে? নেপোলিয়নের সংস্কারের মধ্যে যাবে। যদি বলে ব্যাংক অফ ফ্রান্স, তাহলেও সংস্কার। এবার যখনই বলবে আমাদের ওয়াটারলুর যুদ্ধ, চলে যাবে উল্লেখযোগ্য যুদ্ধ ও সন্ধির মধ্যে। যদি বলা হয় আমাদের লিপজিকের সন্ধি, তাহলে চলে যাবে আমাদের মহাদেশীয় অবস্থা মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মধ্যে। যদি বলা হয় আমাদের কন্টেনলু ডিক্রি, তাহলেও চলে যাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মধ্যে। ঠিক এইভাবে সাজিয়ে যদি এটা পরিবেশন করা যায়, আমার মনে হয় অনেক বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একদম গোড়া থেকেই চলে যাচ্ছি, যেখানে আমাদের এই বাস্কুল নীতি, যেটা কাজে লেগেছিল ১৭৯৫ সাল, এবং বাস্কুল নীতিটা মধ্যে দিয়ে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে ভারসাম্যটা রাখা হয়েছিল আমাদের রাজতন্ত্রী এবং বামপন্থী এই জেকোবিনদের মধ্যে। সেই জেকোবিন দল থেকে উঠে এসেছিলেন আমাদের নেপোলিয়ন বোনাপার্ট। ঠিক আছে? তার বাস্কুল এই শব্দটা একটা ফরাসি শব্দ। ঠিক আছে? এই বাস্কুল মানে হচ্ছে আমাদের একটা পুরোপুরি ভারসাম্য রক্ষার নীতি। তাহলে এই নীতির থেকে যখন আমরা দেখতে পেলাম যে নেপোলিয়ন এই রাস্তাটা দেখিয়ে দিল যে রাজাকেও মান্যতা দিতে হবে। ঠিক আছে? এবং আমাদের এই বামপন্থী যে জাকোবিন দল, সেটাও কাজ করবে। এবং এইভাবেই কিন্তু তিনি আমাদের কনসাল যখন হলেন, কনসাল হয়ে রাজপ্রতিনিধিদের কাছ থেকে একটা বড় রকমের কি পেয়েছিলেন? সাফল্য পেয়েছিলেন। আমরা দেখতে পাই যে পোপ সপ্তম পায়াস, এই পোপ সপ্তম পায়াস নেপোলিয়নকে কি করলেন? আমাদের রাজপদে বরণ করে নিলেন। ঠিক। নেক্সট, এবার আসছে কনসাল। আমি আগেই বলেছিলাম দুটো ইয়ার তার জীবনে খুব ইম্পর্টেন্ট। যখন ও সেনাপতি ছিল 1797, যখন তিনি একের পর এক যুদ্ধে জিতলেন, বৈদেশিক যুদ্ধ জয় করবার জন্য তার প্রতি মানুষের ফেথ অনেক বেশি বেড়ে গেল। নেক্সট, তারপরের বছরটা ছিল 1799, তাই তো? এই 1799 সালে উনি কি করলেন? আমাদের কনসুলেট শাসন ব্যবস্থার প্রবর্তন করলেন। এই যে কনসুলেট, যে কনসুলেটটাকে আমরা এখানে বলছি প্রথম কনসুলেট, যেখানে ৩ জন কনসালকে নিয়ে এটা তৈরি করা হয়েছিল। আমি বলে দিই এখানে ৩ জন কনসালের নাম, না মনে রাখলেও তোমাদের হবে। ঠিক। এবং এটা একটা পরিষদের হাতে শাসনভার তুলে দেওয়া হয়েছিল। আর আগে যেটা ফরাসি বিপ্লবের সময় আমাদের পূর্ব রাজতন্ত্র উঠে গিয়ে একটা ডিরেক্টরি শাসন শুরু হয়েছিল, সে ডিরেক্টরি শাসন অবসান হয়েছিল, শুরু হয়েছিল কনসালের শাসন। তাহলে এই ১৭৯৯ সালে প্রথম কনসাল নেপোলিয়নকে খুব বড় জায়গায় প্রতিষ্ঠা দিয়েছিল। এবার বলে দিই এখানে একটা কথা, এই যে অ্যাবেসিয়াস, ফরাসি বিপ্লবের আরেকজন উল্লেখযোগ্য তোমার কি বলবো সংগ্রামী নেতা হচ্ছে অ্যাবেসিয়াস। এনাকে এই কনসালের একটা পদ দেওয়া হয়েছিল, আর একটা হচ্ছে রোজার ডুকোস। আমি বলে দিই, আমি দেখেছি নিজে ব্যক্তিগতভাবে, ইন্টারভিউতে যারা গেছিল তাদের এই কোশ্চেনটা কাউকে কাউকে করেছে যে যারা দুজন ছিল তাদের মধ্যে একজনের নাম বলুন। এবং যারা অ্যাবেসিয়াস বলতে পেরেছে ফুল মার্কস পেয়েছে, আর যারা রজার ডুকাস বলেছে তারাও ফুল মার্কস পেয়েছে। কিন্তু দেখা গেছিল যে ওদের সন্তুষ্টি ছিল অ্যাবেসিয়াসে, কারণ রজার ডুকাসের থেকে অ্যাবেসিয়াস অনেক বেশি একজন সংগ্রামী নেতা ছিল। ঠিক। তাহলে নেপোলিয়ন আমাদের ফরাসি বিপ্লবের এই বিপ্লবী নেতাদের কিন্তু একটা মান্যতা দিয়েছিল। নেক্সট আমরা চলে আসি পরের জায়গাটায়, যেখানটায় বলছে
কনসুলেট শাসন ব্যবস্থার প্রকৃতিটা কি ছিল? কনসুলেট শাসন ব্যবস্থার মধ্যেই হিস্টোরিয়ান আমাদের ফিশার বলছেন যে নেপোলিয়ন নিজেকে একনায়কতন্ত্রী নেতা রূপে প্রতিপন্ন করেছিল। ঠিক আছে? এবং ওটা হলো কি, ওটা ছিল তার পথ। ওই যে অ্যাবেসিয়াস আর রোজার ডুকাস, যাদের দুজনকে দেখলে তারা কিন্তু ওর কি বলবো, ওর কথায় উঠেছিল আর বসেছিল। এবং যা হয়ে গেল, দুটো কনসাল মানে রোজার ডুকাস আর অ্যাবেসিয়াস পুরো ঠুটো জগন্নাথ হয়ে গেল। ঠিক? মনে থাকবে, গণতন্ত্রের ছদ্মবেশে একনায়কতন্ত্র। কাল আমি বলেইছিলাম ১৭৯৯ তার ক্ষেত্রে জীবনের খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ার। নিজেকে একনায়কতন্ত্রী করে ফেলেছিল, একমাত্র সেনাপতি রূপেই করেছিল। আর যখন সম্রাট হলো তখন সেটার রেকলেস লাগাম ছাড়া হয়ে গেল এই একনায়কতন্ত্রটা। ঠিক? চলো পরের পয়েন্টে চলে যাই আমরা। ক্যাম্পো ফর্মিওর সন্ধি। আমি বলেছিলাম নেপোলিয়নের জীবনের যে সন্ধিগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা সন্ধি হচ্ছে ক্যাম্পো ফর্মিওর সন্ধি। কি হয়েছিল স্যার? আমি আগেই বলেছিলাম বৈদেশিক রাজাদের সঙ্গে যুদ্ধ করে একটার পর একটা সাফল্য পাচ্ছিল, এবং সেই সাফল্য পেতে পেতে ওনার সময় বাধা হয়ে দাঁড়ালো কে? অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস। এবার দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে উনি যখন যুদ্ধ করলেন, দ্বিতীয় ফ্রান্সিস কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারলেন না। ঠিক? এবং পরাস্ত হওয়ার পরে বাধ্য হলেন ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষর করতে। এবার যেটা হলো সেটা হচ্ছে অস্ট্রিয়া আর জার্মানির একটা অদ্ভুত মিল হচ্ছে। যারা ভূগোল ভালো করে পড়ো তারা জানবে। ঠিক আছে? আহ, আমাদের হিস্ট্রি অনার্সের সঙ্গে পাসের জিওগ্রাফি পড়া যেত না, পড়তে হতো পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। কেউ ইকোনমিক্স নিতে চাইতো না, আমি নিয়েছিলাম। যাই হোক, কিন্তু আজ আমি বুঝি যে আমি জিওগ্রাফিটা আমার ভালো করে পড়া উচিত ছিল। কেন? দেখো, তোমাকে আমি বলে দিই। এক ঐতিহাসিক আছেন যার নামটা হচ্ছে আমাদের সরদেশাই নয়। তিনি হচ্ছেন, দাঁড়াও নামটা আমি বলে দিচ্ছি, তিনি বলেছিলেন ভারতবর্ষকে হিমালয়ের দ্বার। ঠিক আছে? এই ভদ্রলোক প্রথম দেখিয়েছিল হিস্ট্রিতে যে একজন হিস্ট্রি জানা ব্যক্তিকে তার মানচিত্র সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে, এবং বিভিন্ন দেশে ডেমোগ্রাফি যেটাকে বলে, সে ডেমোগ্রাফি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, না হলে তার ইতিহাস পড়া বৃথা। আমি আজ বুঝতে পারি, বিশেষ করে ইউরোপের ইতিহাস পড়তে গিয়ে এটা ফিল করি। তোমাদের বলে রাখি, এটা হিস্ট্রি টিচাররা বলে না, কিন্তু তুমি জেনে রাখো যে অস্ট্রিয়ার লোকের ভাষা আর জার্মান লোকের ভাষা হচ্ছে এক। উভয় আমাদের সেই পবিত্র জার্মান ভাষায় কথা বলে, এবং এই অস্ট্রিয়া আর জার্মানের মধ্যে একটা সুসম্পর্ক ছিল। এবার বলে দিই, সেই সম্পর্কটা হচ্ছে কোথায়, যেহেতু ওরা এক ভাষায় কথা বলে। এবং যখন প্রাশিয়া ভেঙে জার্মানি তৈরি হয়েছিল, মানে প্রাশিয়া থেকে জার্মানি তৈরি হয়েছিল, তাতে অস্ট্রিয়ার সমর্থন ছিল। এবং এটাও দেখে নাও, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, যে শক্তিটা তৈরি হয়েছিল জার্মান ইটালি সঙ্গে কিন্তু ছিল অস্ট্রিয়া। মনে থাকবে, এটা হচ্ছে একটা এসেনশিয়াল দিক। এবং দুটো লোকের মধ্যে খুব কমন ফ্যাক্টর আছে, আমি তোমাকে বলে দিই। একটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, আর একজন হচ্ছে অ্যাডলফ হিটলার। হিটলারের জন্ম যেখানে হয়েছিল সেটা কিন্তু ছিল অস্ট্রিয়া। মনে রাখবে, উনি জার্মান দেশে জন্মগ্রহণ করেন। এবার হিটলারের বাবা এবং মা ক্লারা এরা অনর্গল জার্মান ভাষায় কথা বলতো, এবং পরিবারের লোকেরাও তাই বলতো। এবং যখন ওরা কাজের সন্ধানে ওরা জার্মানি এসেছিল, এবং হিটলারের বাবা ক্লার্ক ছিল, সরকারি অফিসের ক্লার্ক, সেখান থেকে ওরা নিজেরাই মনে করেছিল যে অস্ট্রিয়া আর জার্মানের কোনো বাধা নেই। এবং এটাও জেনে রাখো, হিটলার একটা শব্দ প্রয়োগ করেছিল, জার্মান শব্দ, যার নাম আনস্লুজ। কি বললাম? আনস্লুজ। আনস্লুজ শব্দের অর্থ হচ্ছে যে অস্ট্রিয়া এবং জার্মানির সংযুক্তিকরণ। ক্লিয়ার? তাহলে অস্ট্রিয়ার জার্মানির সংযুক্তিকরণ, যে কথাটা, যে বার্তাটা দিয়েছিল, ঠিক এরকমই একটা ভাবনা চিন্তা কিন্তু নেপোলিয়নের মধ্যে ছিল। নেপোলিয়ন যেহেতু কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিল, ওটা বর্তমানে জিওগ্রাফিক্যালি ইটালির দিকে পড়ে, সেখানে উনি কিন্তু বারবার বলেছিলেন যে এই ইটালি, এটা আমাদের ফ্রান্সের অন্তর্ভুক্ত হওয়া উচিত। এবং তোমরা নিশ্চয়ই জানো, ইটালি এবং ফ্রান্সের কমন ক্যাপিটাল সে সময় কিন্তু ছিল রোম। ঠিক? মনে থাকবে, ইটালি এবং আমাদের কি বললাম, ফ্রান্সের কমন ক্যাপিটাল ছিল রোম। যাই হোক, এবারে আমরা যেটা দেখতে পেলাম, উনি যখন বললেন যে অস্ট্রিয়া রাইন নদীকে ফ্রান্সের পূর্ব সীমানা বলে মেনে নিতে হবে, বা মেনে নেয়। ঠিক আছে? তারা রাইন নদীটা কোথায় আছে? জার্মানি আছে। পার্শ্ববর্তী দেশ কোথায়? অস্ট্রিয়া। সেটা মেনে নিল। এবং সিজালপাইন প্রজাতন্ত্র,
এই সিজালপাইন প্রজাতন্ত্রটা ওইখানেই গড়ে উঠল, যেখানে আমরা দেখলাম রাইন নদীকে কেন্দ্র করে ফ্রান্সের পূর্ব সীমানা ঠিক হলো, সেখানে যে প্রজাতন্ত্রটা তৈরি হলো তার নাম হচ্ছে সিজালপাইন প্রজাতন্ত্র। এবং এই সিজালপাইন প্রজাতন্ত্র তৈরি করে দিয়ে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের আধিপত্য কায়েম করলেন বা তার একনায়কতন্ত্র কায়েম করলেন, এবং ফ্রান্স বেলজিয়াম এবং আয়োনিয়ান দ্বীপপুঞ্জ লাভ করে গেল, এবং ব্যাভেরিয়ার ওপর অস্ট্রিয়ার দাবি ওরা মেনে নিল। দেখো, ব্যাভেরিয়া কখনোই কিন্তু একটা বড় বাণিজ্যিক কেন্দ্র ছিল না, তার ব্যাভেরিয়া অস্ট্রিয়াকে দিল, কিন্তু নিয়ে নিল হচ্ছে বেলজিয়াম। ঠিক, তাহলে বেলজিয়ামের ওপর ফরাসি আধিপত্য আমাদের বিস্তার লাভ করল। ঠিক, পরের পয়েন্টে চলে যাই। এবার ক্যাম্প অফ ফর্মের সন্ধির পরে আমরা নীল নদের যুদ্ধ দেখলাম, যেটা হচ্ছে আমাদের ম্যামেলুক, এই মিশনের ম্যামেলুকদের থেকে যে বড় যুদ্ধ করেছিল নেপোলিয়ান, তার নাম হচ্ছে নীল নদের যুদ্ধ। ঠিক আছে, তাহলে যেটাই আমরা ব্যাটল অফ নাইল বলি সেটাই কিন্তু নীল নদের যুদ্ধ 1798, এবং এইখানে ইংরেজ নৌসেনাপতি নেলসনের মধ্যে যুদ্ধটা যুদ্ধটা সম্পন্ন হয়েছিল। এবং মনে রাখবে, যে ভুলটা নেপোলিয়ন করেছিল সেটা হচ্ছে এই নৌবহরের যুদ্ধে তার যাওয়া উচিত ছিল না। নেলসন পুরো ফরাসি নৌবহরটাকে ধ্বংস করে দিয়েছিল। পরীক্ষার কোশ্চেন দেখবে 2016 আমাদের যেটা আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন হয়েছিল, তাতে প্রশ্নটা দিয়েছিল, তাতে সালটা চেয়েছিল 1798। আবার এখনের যে প্র্যাকটিস সেটগুলো তুমি দেখতে পাবে, তাতে দেখবে এখানে ব্রিটিশ সেনাপতি কে ছিল, উত্তর হবে নেলসন। ঠিক আছে, এবার নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হয়েছিল যে ধাপটা দিয়ে, সেটা আমি বলেছিলাম প্রথম কনসুলেট দিয়ে। ঠিক, তারপরে কনসুলেট কাটার পরে 10 বছরের একটা আধিপত্য কায়েম করেছিল, কিন্তু 3 বছর বাদে মানে 1802 সালে আবার সংবিধানের একটা সংশোধন করা হয়, এবং তিনি সেই সংবিধানের সংশোধন করে কি করলেন, নিজেকে যাবজ্জীবনের জন্য একটা কনসালের অধিপতি করলেন। তারও 2 বছর বাদে 1804 সালে একটা গণভোটের মাধ্যমে তিনি ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন। আমি বোর্ডে একটা লেখা লিখছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা 1797 ধরি, তার থেকে শুরু করে 1804, এটা কিন্তু উনি সেনাপতি পদেই ছিলেন, রাজার মতো ক্ষমতা ভোগ করছেন কিন্তু সেনাপতি। আর যখন 1804 থেকে উনি চলে গেলেন 1815, এখানে কিন্তু উনি সম্রাট। খুব জটিল জিনিস, খুব জটিল ব্যাপার, আমি চেষ্টা করছি তোমাদের কাছে খুব সহজভাবে উত্থাপন করা। ঠিক আছে, তবে নেপোলিয়ন যখন সম্রাট হলেন, তখন বলছেন হিস্টোরিয়ানরা বিপ্লব সেখানেই শেষ হয়ে গেছে। নিজেকেই বলছেন যে আমি বিপ্লব, আই অ্যাম দ্য রিভলিউশন। আবার বলছেন আই ডিস্ট্রয়েড দ্য রিভলিউশন। তাহলে কি অদ্ভুত দ্বিচারিতা, একই মুখে তার কিরকম দু কথা। তাহলে এটা কেন বলছেন? যদি কোশ্চেনটাকে করা হয় এবং একটা লাইনে উত্তর হয়, তাহলে বলবে যখন উনি সম্রাট হলেন তখন ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য, সেটা নষ্ট হয়ে গেল, তাই তো। আর যখন তিনি সম্রাট রূপে আরো এগিয়ে গেলেন, তখন তিনি নষ্ট করে ফেললেন স্বাধীনতা। ঠিক, এবার দুটোই যখন নষ্ট হয়ে গেল তিনটে আদর্শের মধ্যে, তখনই তিনি কিন্তু বললেন আমি বিপ্লবকে ধ্বংস করেছি। এবার তোমরা প্রশ্ন করবে, স্যার আপনি কিন্তু প্রথমে বলেছিলেন আমি বিপ্লব। ও আমি বিপ্লব বলেছিল এই জন্য, যখন ফরাসি সম্রাট হিসেবে শপথ নিয়েছিল তখন বলেছিল যে আমি সাম্য, মৈত্রী, স্বাধীনতা এটাকে অনুসরণ করব, অক্ষরে অক্ষরে পালন করব। তাই উনি বিপ্লবকে রক্ষা করলেন, বিপ্লবের কথা বললেন, তাই আমি বিপ্লব হলো। আর পরে যখন ওই তিনটে থেকে উনি চ্যুত হলেন, তিনটের মধ্যে দুটো থেকে চ্যুত হলেন, তখন তিনি হয়ে গেলে আমাদের বিপ্লবের ধ্বংস হলেন। পরীক্ষার জটিল জিনিস থেকে সলভ করলাম। এবার আমরা নেপোলিয়ন বোনাপার্টের আবার দিকে যাব। সবচেয়ে বড় কোশ্চেনটা কোড নেপোলিয়ন। কোডটা তো আমরা এমনি জানি, তাই না, একটা নাম্বারিং করা। এবার এই নাম্বারিং করাটা হচ্ছে কিরকম, সংবিধানের ক্ষেত্রে। তো নেপোলিয়ন ঠিক করেছিল ফ্রান্সের সংবিধান যথেষ্ট স্ট্রং নয়, এবং এখানে প্রচুর ত্রুটি বিচ্যুতি, এবং সংস্কারের দিক থেকেও সেরকম অর্থে কিছুই হয়নি, কিন্তু মুখে বলা হয়েছিল অনেক কিছু। এবং তখন তিনি কি করলেন, পবিত্র রোম সাম্রাজ্যের যে আগের ভালো ভালো যে তোমার কি বলবো সংবিধান ছিল, ওগুলোকে তিনি একত্রিত করলেন,
এবং দেখা গেল সেই আমাদের আর্টিকেল যতগুলো হয়েছে আর কি, তার সংখ্যা হয়ে গেছে 2287টি, বাংলায় বলতে গেলে ধারা। এবং সেটাকে উনি কোডিফাই করলেন, নাম্বারিং মানে অর্ডারে অর্ডারে সাজালেন, যেটাকে আমরা একবারে বললাম কোড নেপোলিয়ন। সহজ হলো। এবার এই যে কোড নেপোলিয়নের কথা আমি বললাম, 2287টা ধারা, ঠিক আছে, সেটা কি হলো, একটা প্রত্যেকটা আইনের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা হলো, ঠিক আছে। এবং সমস্ত লোকের জন্য, সে অভিজাতই হোক, রাজাই হোক, যেই হোক, আইনবিধি সমানভাবে প্রয়োগ করার একটা কথাও কিন্তু বলা হলো। এটা নেপোলিয়নের জীবনের শ্রেষ্ঠ কৃতিত্ব, ঠিক আছে। কিন্তু এটাও বলা হয়েছিল যে আমাদের নেপোলিয়নের আগে যুগের অনুপযোগী আইনগুলো চলে আসছিল, সেই যুগের অনুপযোগী আইনগুলোকে আমাদের কি করেছিলেন, বাতিল করে দিয়েছিলেন। তার মধ্যে যেটুকু ভালো ছিল সেটা কিন্তু উনি গ্রহণ করেছিলেন। নেক্সট, উনি দিলেন এই সময় একটা বিখ্যাত পুরস্কার, যেটা এখনো দেওয়া হয়, লিজিয়ন অফ দ্য অনার। আমরা জানি দেশের জন্য, দেশের একটা কি বলবো, সামরিক বা একজন নাগরিক, একজন সামরিক বাহিনীর একজন জনতাকে দেওয়া যেতে পারে বা সৈনিককে দেওয়া যেতে পারে, দেশের জন্য কাজ করেছেন তাকেও দেওয়া যেতে পারে। এবার এর অনেকগুলো ক্যাটাগরি ছিল। তাহলে একটা নাগরিককে পুরস্কারে সম্মানিত করা, ঠিক আছে, দেশের সর্বোচ্চ পুরস্কার উনি তৈরি করলেন, যার নাম হলো লিজিয়ন অফ দ্য অনার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পরীক্ষার সময় যে অপশনটা দেবে, দেখবে যোগ্য সামরিকটা গুরুত্ব আগে, ঠিক আছে। আবার দেখবে যখন যোগ্য সামরিক দিচ্ছে না, রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের স্বীকৃতি, তাই তো, লিজিয়ন অফ দ্য অনার। এখন তো আমরা কি দেখতে পারি যে বিদেশি লোককেও কিন্তু ফরাসি সরকার লিজিয়ন অফ দ্য অনার দেয়। যেমন আমাদের সত্যজিৎ রায় পেয়েছিলেন লিজিয়ন অফ দ্য অনার। যাই হোক, এবার নেপোলিয়নের একটা বড় ঘটনা হচ্ছে কনকর্ডট। স্যার সহজ করে বলে দিন, কনকর্ডট কি? কনকর্ডট হচ্ছে পোপের সঙ্গে নেপোলিয়নের বিরোধ। পোপেরা যে কাজটা করেছিল, ওরা অনেকেই সুযোগ সুবিধা চেয়েছিল, এবং পোপেদের আন্ডারে নিম্নতম যাজক ছিল, তাদেরকে ওরা মানুষ বলেই মনে করতো না, প্রচুর প্রিভিলেজ ওরা ভোগ করত। তখন নেপোলিয়ন বলল যে যে যাজক যারা রয়েছে তাদেরও কিছু ক্ষমতা রাষ্ট্রায়ত্ত করা হবে, রাষ্ট্রের মধ্যে আনা হবে, ঠিক আছে। এই এই কাজ সে রাষ্ট্রের পারমিশন ছাড়া করতে পারবে না, ঠিক আছে। আবার এই এই কাজ সে যদি করে, এবং করে যদি ভুল ত্রুটি হয়, তাকে তখন জবাবদিহি করতে হবে। এই ছিল বিষয়বস্তু। কিন্তু অনেকেই হিস্টোরিয়ান বলছে যে নেপোলিয়ন এই কনকর্ডাটে গিয়ে পোপের সঙ্গে অযথা বিরোধে গেছিল, তাই তো। এবং দেখো এখানে আমাদের নেপোলিয়ন পুরোপুরি এই চার্চে কে তোমার যাজক হবে তাকে সিলেক্ট করছেন, এবং পোপ যা কাজ করছেন সেটার উপরেও নজরদারি করছেন, এবং পোপকে আনুষ্ঠানিক স্বীকৃতি যে দেওয়া হচ্ছে তাতেও রাষ্ট্রের একটা ভূমিকা থাকলো, ঠিক। এবং বলা হলো যে পোপের যে আয় হবে জনসাধারণকে ঠকিয়ে নয়, ঠিক আছে, জনসাধারণকে ভয় দেখিয়ে নয়, রাষ্ট্র পোপের একটা মাইনে ঠিক করবে, যাজকের একটা মাইনে ঠিক করবে। তাহলে বিশপ বিশপকে টাকা দেবে স্বয়ং রাষ্ট্র, ঠিক আছে। এবং এই যে ক্যাথলিক ধর্ম, খ্রিস্টানদের এটাকে অনেক বেশি মান্যতা দেয়া হলো এই সময়। হয়ে গেল কনকর্ডট। কিন্তু এর মধ্যেই প্রচ্ছন্নভাবে আমি আবারও বলে দিচ্ছি, একটা পোপের সঙ্গে আমাদের কি হলো, বিরোধ শুরু হলো। আচ্ছা, বিপ্লবের সন্তান আমি বলে দিয়েছি কি কি কারণে, সেই সাম্যমৈত্রী স্বাধীনতা এখানে দেওয়া আছে, এবং তার জন্য ওনাকে বলা হয় বিপ্লবের ধারকও বলা হয়। বিপ্লবের ধ্বংসকারী সেটাও আমি বলে দিয়েছি, যে উনি শেষের দিকে হয়ে গেছেন মুকুটধারী জ্যাকোবিন। মুকুটধারী জ্যাকোবিন কেন? জ্যাকোবিন উনি মুখে বলছেন যে অনেক প্রোগ্রেসিভ কাজ করবেন, অনেক ইকুয়ালিটি বা সাম্য বজায় রাখবেন, কিন্তু সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন, ঠিক। সংবাদপত্রের কণ্ঠরোধের পরে উনি ভরণ পোষণ করেছিলেন নিজের স্বজন প্রসঙ্গে, যোগ্যতা না সত্ত্বেও তাদের চাকরিতে বড় পোস্টে বসিয়েছিলেন, মন্ত্রীর পদেও উনি স্বেচ্ছাচারিতা দেখিয়েছিলেন। অথচ নেপোলিয়ন চাকরির সময় বলেছিল যে আপ টু দ্য ট্যালেন্ট, যার যোগ্যতা থাকবে সেই চাকরি পাবে, সে কৃষকের ছেলেই হোক আর সে রাজপরিবারের লোকই হোক,
সেটা কিন্তু আর করেননি। যার জন্য বলা হয় যখন সম্রাট পদে উনি বসলেন সেখানেই বিপ্লব শেষ হয়ে গেছে। ঠিক আছে? নেপোলিয়ন বিনা বিচারে গ্রেপ্তার পর্যন্ত করেছিল। কেন? কেউ বা কেউ তাকে বলেছিল যে, আপনি সম্রাট বিরোধী কথাবার্তা বলছেন। তাই তো? কনসালেটকে নিজের একটা মানে ইঞ্জিন রাখা গাড়ির মতো পরিণত করেছিল। এই গাড়ি নিয়ে চলো, যেমন নিয়ে যায় গাড়ি, ঠিক সেরকমভাবে ওই সংবিধান এবং কনসুলেট সেটা ওর কথায় উঠতো আর বসতো। তাহলে এটা কখনোই আমার মনে হয় না যে একটা একটা কি বলবো, একটা উদারনীতিবাদী বা একটা সাম্য প্রতিষ্ঠাকারী কোনো রাজার কাজ। এটা স্বেচ্ছাচারীরই কাজ। ঠিক আছে? অ্যামিয়েন্সের সন্ধির সালটা খুব জিজ্ঞেস করে। ঠিক আছে? এটা হচ্ছে ১৮০২। ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধে সাময়িক বিরতি ঘটে। তোমরা তো নিশ্চয়ই জানো যে আগে লুই রাজাদের ভুলে আমাদের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ১৭০০ আমাদের ৬৭ থেকে টানা ৭৩ পর্যন্ত কন্টিনিউ করেছিল। এই ধরনের অযথা যুদ্ধের দরকার ছিল না। আমাদের যখন অ্যামিয়েন্সের সন্ধি হয়েছিল, নেপোলিয়ন কিন্তু যুদ্ধ থামিয়ে দিয়েছিল, যেটা কিন্তু জনসমর্থন আদায় করেছিল। নেক্সট, ইউরোপীয় রাজনীতিতে ফ্রান্সকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি কি করেছিলেন? একটা তৃতীয় শক্তিজোটও গঠন করেছিল। তৃতীয় শক্তিজোট। এবার এই তৃতীয় শক্তিজোট রাখবার সময় উনি এটা চিন্তা করেছিলেন যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন, ঠিক আছে? এদের নিয়ে যে একটা ফ্রান্স বিরোধী গোষ্ঠী তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি তৃতীয় শক্তিজোট। এটাকে কি করে আটকাবে? উচিত ছিল নেপোলিয়নের কূটনীতির সাহায্যে হয় জোট ভেঙে দেওয়া অথবা এই জোটের সঙ্গে ফ্রান্সকে শামিল করা, যেটা উনি করেন। তাই তৃতীয় শক্তিজোট কিন্তু শেষের দিকে নেপোলিয়নের পতনের একটা মস্ত বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে? এবার তার কেরিয়ারের বড় যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫। ট্রাফালগার জায়গাটাই বুঝতে পারছো কোথায়? মানে ইংল্যান্ডে। তাই যুদ্ধটা ইংল্যান্ডের সঙ্গেই হবে। এবং এই যুদ্ধে আমাদের ব্রিটিশ যে সেনাপতি ছিল নেলসন, সে কিন্তু আমাদের কি করেছিল? আবার ফরাসি নৌবহর ধ্বংস করে দিয়েছিল। যেমনভাবে আমরা নীলনদের যুদ্ধে দেখেছিলাম, ঠিক এখানেও আমরা দেখলাম যে নৌবহর আবার ধ্বংস হলো। হিস্টোরিয়ান এইচ.এল. ফিশার একটা কথা বলছেন যে নেপোলিয়নের উচিত ছিল যে জলের যুদ্ধে না যাওয়া। আবার ডেভিড টমসন ইউরোপ সিন্স নেপোলিয়নে ফ্রেঞ্চ রিভলিউশনের আমাদের ফ্রেঞ্চ রিভলিউশন শেষের পর নেপোলিয়নের উত্থানে এবং পতনে এই জায়গাটাকেই কিন্তু ইন্ডিকেট করেছিলেন। কিন্তু দেখা গেছে যে যারা নেপোলিয়নের জীবনী লিখেছিল তারা এতটাই আপ্লুত ছিল, এই জায়গাগুলোকে কিন্তু তারা এড়িয়ে গেছিল। কিন্তু বর্তমানে যেমন মার্টিন লায়েন্সের বই আমাদের অনার্সে পড়ানো হয় এখন, মানে যারা ইংরেজি মাধ্যমে পড়ে, সেখানে তোমরা দেখবে যে কত রকমভাবে বিচার করা হয়েছে। এখানে মার্টিন লায়েন্স এই কথাও বলেছে যে নেপোলিয়ন যে যুদ্ধটা জিতে যেত তাহলে কিন্তু এই প্রশ্ন উঠতই না, এই প্রশ্ন কেউ করতই না। যেহেতু সে যুদ্ধে হেরে গেছে যেহেতু, তখন কিন্তু এই প্রশ্নগুলো উঠে এসছে। বেশ, এবার অস্টারলিচের যুদ্ধ। ঠিক অস্টারলিচের যুদ্ধটাও কিন্তু আমাদের বলবো যে নেপোলিয়নের পক্ষে খুব শুভকারক ছিল না। কারণ এখানে জিতে গেলেও নেপোলিয়ন যুদ্ধে জিতে গেল, ব্যাপক পরিমাণে সৈন্যক্ষয় হয়েছিল এবং রীতিমতো একটা আর্থিক সংকট হয়েছিল। যে আর্থিক সংকটের সময় যখন সে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চেয়েছিল, ব্যবসায়ীরা দিয়েছিল এবং বলেছিল যে আর কটা যুদ্ধ করবেন আর আমরা কতভাবে আপনার জন্য টাকা খরচা করব। এবং এটার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখেছিলাম যখন নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় আমাদের একটার পর একটা ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করেছিল। তখন এই ব্যবসায়ীরা নেপোলিয়নের থেকে সরে গেছিল। তারা বলেছিল ব্যাংক অফ ফ্রান্সে আমরা আর টাকার লগ্নি করব না। এবং খুব করুণ পরিণতি হয়েছিল। এবং তাকে আবার সেই সৈনিক যেরকম ছিল তার থেকেও খারাপ জীবনে তাকে ফিরে যেতে হয়েছিল। যাই হোক, অস্টারলিচের যুদ্ধ এটা একটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের মনে রাখবে যে অস্ট্রিয়া রাশিয়া এরা দুজনে মিলে যুগ্ম বাহিনী ওর সঙ্গে যুদ্ধ করেছিল এবং এইখানে রাশিয়ার জারের দুর্বলতার সুযোগটা নেপোলিয়ন কিন্তু পেয়েছিল। ঠিক আছে? এবং এখানে যেটা হলো, এই যুগ্ম বাহিনী লড়াই করে হেরে গেলে জারকে ফিরেও যেতে হয়েছিল, জারকে অনেক কথাবার্তা মানে জবাবদিহি করতে হয়েছিল। কি দরকার ছিল কোনো যুদ্ধ করার? তখন জার যেহেতু স্বৈরাচারী ছিল, ব্যাপারটাকে ম্যানেজ করতে পেরেছিল।
তো নেপোলিয়ান যুদ্ধে জিতেও কিন্তু আমাদের সুবিধে করতে পারেনি। ঠিক আছে, এবার হলো প্রেসবার্গের সন্ধি। এর ফলে 1805 বেশ, প্রেসবার্গের সন্ধির পরে টিলজিটের সন্ধি, বাবু ভালো করে পড়বে, আমাদের 2012-তে পরীক্ষা এসেছিল অনার্স পিজিতে। ঠিক আছে, এটা পড়বে। আবার 2016-র মাদ্রাসা সার্ভিসে এই কোশ্চেনটা দিয়েছিল। এই জায়গাটার নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এটা রাশিয়ার ঘেঁষা একটা জায়গা হবে। এই যুদ্ধটা হয়েছিল প্রথম আলেকজান্ডারের সঙ্গে আমাদের, কি বলবো, আমাদের নেপোলিয়ন বোনাপার্টের, এবং ওনার সঙ্গে এই যে সন্ধিটা যখন হলো টিলজিটের সন্ধি, সেই সন্ধি দিয়ে আমরা কি রেখেছিলাম যে নেপোলিয়ন রাশিয়া অবরোধ করতে চেয়েছিল। যে সময় নেপোলিয়ন বোনাপার্ট গিয়েছিল সেটা খুবই ঠান্ডার সময়। ভারখানাস নিশ্চয়ই তোমরা জানো যে ভৌগোলিক দিক থেকে ভারখানাস অঞ্চলটা কোথায় আছে, এবং সাইবেরিয়া, এই অঞ্চলটা থেকে শৈত্যপ্রবাহ বইতে থাকে। যখন নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি গিয়েছিল, সেই গ্র্যান্ড আর্মির, শুনলে অবাক হয়ে যাবে, 70% ধ্বংস হয়ে গেছিল, এবং যারা বেঁচে ফিরেছিল হাতের আঙুলগুলোও তাদের ছিল না। মানে অত্যন্ত কষ্ট করে নেপোলিয়ন গেছিল এবং যুদ্ধে জিতবেই। এবং রাশিয়ার যে মন্ত্রী ছিল, যার নাম ছিল কুরজব, সে পোড়া মাটি নীতি নিয়েছিল। দেখবে এটা বিভিন্ন পেপারে, বাংলা পেপারে লেখা হয় পোড়া মাটি নীতি। কি জিনিস পোড়া মাটি নীতি? এটা হিস্টোরিক্যাল টার্মস। এর মানে হচ্ছে যে শত্রু যাতে কোনো সুবিধে না পায়, সেই জন্য যে অঞ্চলে তারা আক্রমণ করতে আসবে সেখানকার খাবার তোমার নষ্ট করে দেওয়া হতো, সমস্ত ফসল আগুনে জ্বালিয়ে দেওয়া হতো, এবং যে জল, তাই তো, সেই জলের মধ্যে তোমার কেমিক্যাল ফেলে দিয়ে জল নষ্ট করে দেওয়া হতো। তাহলে শত্রু ওখানে পৌঁছলো, খাবারের একটা সংকট, আবার জলের সংকট, দুটোর ফলে কি হতো, ওরা এমন সংকটে পড়তো আর যুদ্ধ করার প্রবৃত্তি ওদের থাকতো না। সেই পোড়ামাটি নীতি, যেকে আমরা বলি ইংরেজিতে স্কটস আর্ট পলিসি, এটা নিয়েছিল কুরজব, এবং নেপোলিয়ন ভালো রকমের জব্দ হয়েছিল। কিন্তু নেপোলিয়নের নাম নেপোলিয়ান। ঠিক আছে, শেষ মুহূর্ত পর্যন্ত সে কিছুতেই হার স্বীকার করবে না। যখন তার ওই আর্মি তোমার, কি বলবো, ভেতরে ঢুকেই গেল, তখন কুরজব চেষ্টা করলো আমাদের কি করতে, লড়াই করতে, কিন্তু কুরজব হেরে গেল। এ নিয়ে মানে কি বলবো, মার্কিন লায়ন্স নেপোলিয়নের মানে আপ্লুত হয়ে গেছে যে একে বলে ফাইটার। আর্থিক ক্ষতি, মুখ তুমুখ, মানে সৈন্য শেষ হয়ে গেছে, ওই স্বল্প সৈন্য নিয়ে যুদ্ধে জিতে গেছে। কিন্তু যখন ফিরল নেপোলিয়ন, একেবারে ব্যাংক্রাফট, দেউলিয়া, আর কিচ্ছু নেই থাক। এবং এই অবস্থার মধ্যে যখন সে আর্থিক অবস্থাটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, সেই সময় কিন্তু নেপোলিয়ন আমাদের কি করলো, এই মহাদেশীয় অবরোধ করে দিল ইংল্যান্ডের এগেনস্টে। তো ইংল্যান্ড কি করলো, রীতিমতো তার বাণিজ্য নষ্ট হয়ে যাওয়ার মুখে। কারণ বলেছে যে ইংল্যান্ডের বন্দর থেকে কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র দেশে ঢুকবে না, যদি ঢোকে তাহলে তাকে ফ্রান্স আক্রমণ করবে। বুঝতে পারছো? 1 থেকে 1.5 বছর, পুরো ধরলে 2 বছর, সেটা হচ্ছে পুরো যাকে বলে লাল বাতি জ্বালিয়ে দেওয়া, মানে সমস্ত কারখানাগুলো বন্ধের মুখে, বিক্রি হচ্ছে না। তখন ওই ইংল্যান্ডের লোকেদেরই বিক্রি করে করে চলছে। তখন ওদের মাথায় একটা বুদ্ধি জাগলো, আচ্ছা নেপোলিয়ন যখন এরকম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা করেছে, তাহলে আমরা উল্টো করে করি, যে এখন থেকে ফ্রান্সের বন্দর থেকে কোনো জাহাজ যদি আসে, সেটা যদি আমাদের কোনো মিত্র দেশ কেনে, তাহলে ইংল্যান্ড তার এগেন্সটে যুদ্ধ ঘোষণা করবে। এতেই কাজ হলো, এবং এটা এমন বুমেরাং হয়ে গেল যে নেপোলিয়নের, কি বলবো, মহাদেশীয় ব্যবস্থা তার একটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। এবং নেপোলিয়নের বিরুদ্ধে একটা শক্তিজোট গঠন হতে শুরু করলো, এবং যে শক্তিজোট নেপোলিয়নের পতনের কারণ হলো। নেপোলিয়নের কিছু হঠকারী সিদ্ধান্ত ছিল, যেমন পর্তুগাল আর স্পেন, যাকে আমরা বলি উপদ্বীপের যুদ্ধ, এখানে কোনো দরকার ছিল না, তাই তো। আমাদের কি স্পেনের ভেতর থেকে সৈন্য নিয়ে গিয়ে পর্তুগাল দখল করতে গেলে কি হলো, যখন মানে ফিরে আসার সময় স্পেনটা দখল করলো, তখন স্পেনের জনগণ নেপোলিয়নের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলো, এবং নেপোলিয়নকে যুদ্ধ করতে হলো। লম্বা টাইম ধরে নেপোলিয়নকে আমাদের স্পেন আর পর্তুগালের এগেনস্টে যুদ্ধ করতে হলো। ওইদিকে একই রকম ভাবে ইংল্যান্ডের সঙ্গেও তাকে যুদ্ধ করতে হলো। তাহলে লম্বা লম্বা যুদ্ধ, ঠিক আছে, একসঙ্গে এতগুলো যুদ্ধ, এরকম একটা অবস্থার মধ্যে যেটা হলো, মানে ফরাসি সেনাদের মধ্যেও অনেক রকম কথা উঠতে শুরু করলো, এবং ওনার যে মন্ত্রী ছিল, ওনার মন্ত্রীও কিন্তু ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এবং যেটা দাঁড়ালো সেটা হচ্ছে নেপোলিয়নের পতন হলো। ওনার চমৎকার কথা ভিক্টর হুগো বলেছেন, উনি বলছেন
যে কোথায় থামতে হয়, ঘোড়ার রাস্তা কোথায় টানতে হয়, নেপোলিয়ন ভুলেই গিয়েছিলেন এবং যার জন্য তার এই পতন হয়েছিল। আবার আমি তোমাদের আরো একটা কথা বলবো নেপোলিয়ন সম্পর্কে, যে নেপোলিয়ন এত কিছুর পরেও তিনি কিন্তু মনে করতেন যে তিনি আবার ফিরে আসবেন। প্রথমে যখন নেপোলিয়নকে বন্দি করা হলো, তাকে একটা দ্বীপের মধ্যে রাখা হলো, সেখান থেকে আবার নেপোলিয়নকে যখন ফিরিয়ে আনা হলো এবং তিনি রাজত্ব করলেন ১০০ দিন, তাই তো? দ্য রুল অফ 100 ডেজ বা ১০০ দিনের রাজত্ব, সেটাও একসময় শেষ হয়ে গেল। এবং 1815 সালে যখন তিনি যুদ্ধ করলেন ইংল্যান্ডের সঙ্গে, এবং সেই যুদ্ধে আমাদের লম্বা যুদ্ধ করে যখন তিনি হেরে গেলেন, আমাদের কোন যুদ্ধে? ওয়াটারলু যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটন তাকে পরাস্ত করলো। সেখানেই কিন্তু নেপোলিয়নের সমাপ্তি হল, নেপোলিয়নের যুগের সমাপ্তি হলো। কিন্তু নেপোলিয়ন তখনও মনে করলো সে আবার ফিরে আসবে এবং তাকে যেখানে নির্বাসনে পাঠানো হলো সেটা কোথায় ছিল? সেন্ট হেলেনা দ্বীপে। এবং সেখানে থাকতে থাকতেই তিনি লিখে ফেললেন তার এক অমর আত্মজীবনী, যার নাম হচ্ছে নেপোলিয়নিক নেপোলিয়নিক লেজেন্ড। তাহলে ভাবো, নিজের জীবদ্দশায় নিজেকেই বলছেন লেজেন্ড। তো ওখানে বন্দি থাকতেন, ওকে স্বল্প পরিমাণ করে আর্সেনিক দেওয়া হতো প্রত্যেক সময় খাবারে। আর একজন লোক এসে ১ ঘন্টার উপরে তাকে গালিগালাজ করতো তার মনোবল ভেঙে দেওয়ার জন্য। নেপোলিয়নের মা নেপোলিয়নের সঙ্গে দেখা করতো, বুঝতে পারছো? কিন্তু যেটা দাঁড়ালো, তার করুণ পরিণতি ১৮২১ সালে শেষ হয়ে গেল। কে? আজ তো নেপোলিয়ন নেই, তাই না? একটা ছোট্টখাট্ট হাইটের লোক, যার ৭২ বার লোকের যে হৃদস্পন্দন হয়, সেই হৃদস্পন্দন নেপোলিয়নের হতো মাত্র ৩৬ বার। ঠিক, কিন্তু তার জেদ, তার অহমিকা তাকে গ্রেট 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 করে রেখেছে। নেপোলিয়ন যেমন মানুষ হোক, নেপোলিয়ন চিরকাল বেঁচে থাকবে। নেপোলিয়নকে যারা ঘৃণা করেছে, তারা নেপোলিয়নের লেজেন্ডারি থেকে বেরোতে পারেনি, তার অ্যাট্রাকশন থেকে বেরোতে পারেনি। তার এমন আকর্ষণ ছিল যে ঘেন্না করেছে ডেভিড টমসন নেপোলিয়নকে, সে বইয়ের নামও রেখেছিল ইউরো সিন্স নেপোলিয়ন। নেপোলিয়ন সেই গ্রেট মানুষ যাকে নিয়ে আমি আলোচনা করেছি, এবং এখানে প্রত্যেকটা সময় আমাদের আলোচনা হয়েছে, এগুলো তোমরা সব এখানের মধ্যেই পেয়ে যাবে। কোশ্চেনগুলোর মধ্যে তোমরা দেখে রাখবে, এই যে কনফেডারেশন অফ দি রাইন, যেমন এই কোশ্চেনটা, সেটা হচ্ছে জার্মানকে ৩৯টা ক্ষুদ্র রাজ্যে পরিণত করেছিল, তাই তো? ১৮০৬, এটা একটু ভালো করে দেখবে। এবং অস্ট্রিয়াকে ফ্রান্সের বাফার করতে চেয়েছিল, ঠিক। সিজালপাইন প্রজাতন্ত্র ১৭৯৭, কেমন ইম্পর্টেন্ট নয়? ওই লম্বার্ডির ঘটনাটা। মহাদেশীয় অবরোধ আমি ভালো করে বলে দিয়েছি। মহাদেশীয় অবরোধের আমি ৩টে জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, যে আমাদের এই ডিক্রিগুলো, তাই তো? এই ডিক্রিগুলো একটু মনে রাখবে। যেমন হচ্ছে ফন্টেনব্লু ডিক্রি, ঠিক আছে? বার্লিন ডিক্রি, যে ডিক্রিটা জারি করে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা শুরু করেছিল, ওটা বার্লিন ডিক্রি। মনে রাখবে, এটা পরীক্ষায় অনেকবার এসছে, দেখবে। অর্ডারস ইন কাউন্সিল, এটাতে এসছে মিলান ডিক্রি, এটাও নেপোলিয়নের সেকেন্ড মিলান ডিগ্রি। এবং মিলান ডিগ্রিতে আছে অর্ডারস ইন কাউন্সিল, যেখানে বলা আছে ইংল্যান্ডের কাছ থেকে ছাড়পত্র নিলে বাজেয়াপ্ত করা হবে। মানে যদি ইংল্যান্ড কোনো পারমিশন নিয়ে কাজ করতে চায়, এটাকেও বাধা দেওয়া হবে। এইটা হচ্ছে পরীক্ষায় দেয় ফন্টেনব্লু ডিগ্রি, ঠিক আছে? ৩ নম্বর ডিগ্রিটা ছিল ফন্টেনব্লু ডিগ্রি, যেখানে আমাদের ব্রিটিশ যে পণ্য, সেটাকে উনি বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন, এবং শুধু বাজেয়াপ্ত নয়, আগুনে পুড়িয়ে ধ্বংসও করেছিলেন, ঠিক আছে? এইবার দেখো, এর উত্তরে ওরা যেটা করেছিল তার মধ্যে একটা ডিগ্রি ছিল ওয়ার্স ডিগ্রি। উপদ্বীপের যুদ্ধ মানেই পর্তুগাল স্পেনের যুদ্ধটাকে মনে রাখবে, উপদ্বীপের যুদ্ধ বলে। এটাও এসছে পরীক্ষায়। তিনি বলেছিলেন যে স্পেনের সঙ্গে অযথা যুদ্ধ করতে গিয়ে তার ধ্বংস উনি ডেকে নিয়ে এসছেন। তাই স্প্যানিশ আলসার রুইন মি, স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে। ঠিক ঔরঙ্গজেবের যেমন দাক্ষিণাত্য ক্ষত, নেপোলিয়নের তেমনই হচ্ছে এই আমাদের, কি বললাম,
এই স্প্যানিশ আলসার। মস্কো অভিযান বলে দিয়েছি, টিলসিটের সন্ধিও বলে দিয়েছি, ভালো করে দেখবে। রাশিয়া। যদি বলা হয় নেপোলিয়নের রাশিয়া অভিযানের বিবরণ কোন বই থেকে পাওয়া যায়, তাহলে বলবে লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, যেখানে 7টা চরিত্র আছে। চতুর্থ শক্তিজোট তুরস্ক, সুইডেন, অস্ট্রিয়া এগুলো ছিল। এবং শুরুতে আমাদের মনে রাখবে রাশিয়া যেখানে যাবে তার সঙ্গে ইংল্যান্ড ঢুকবে, সঙ্গে থাকবে প্রাশিয়া। প্রাশিয়া মানে তখনও জার্মান, যেটাকে আমরা বলছি। ঠিক। এবার এই শক্তিজোট, এই শক্তিজোটটা আমাদের তৈরি করেছিল কি চতুর্থ শক্তিজোট। ঠিক আছে। এবার বলছে এখানে পরবর্তীকালে যোগ দিয়েছিল তুরস্ক, সুইডেন আর অস্ট্রিয়া, মনে থাকবে। এবং এরা নেপোলিয়নের যতক্ষণ না পতন হয় কার জন্য ওরা একত্রিত থাকবে, এটাও ঠিক হয়েছিল। বোরোডিনের যুদ্ধ খালি মনে রাখবে 1812 সালে হয়েছিল, এবং এই বোরোডিনের যুদ্ধটা কুর্চভের সঙ্গে হয়েছিল, রাশিয়া যিনি সেনাপতি, এটা বলে দিয়েছি। এবং এটাও জানবে 30,000 সেনা, নেপোলিয়নের 30,000 সৈন্য মরেছিল এখানে। সবচেয়ে বেশি সৈন্য নেপোলিয়নের বোরোডিনের যুদ্ধে মরেছিল। খবরদার ওটা ওয়াটারলু করবে না। ঠিক আছে। লিপচিকের যুদ্ধ 1813, যেখানে নেপোলিয়ন একা লড়ছে ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন। মানে এখানেই হচ্ছে সে হিরো। সে হেরে যা, কিন্তু হেরে গেলেও 5 জনের এগেনস্টে লড়াই করছে। ওই যে লড়াইয়ের ক্ষমতা, ওইখানেই তো নেপোলিয়ন। ওইখানে নেপোলিয়ন যতই সে স্বৈরাচারী হোক, সাম্রাজ্যবাদী হোক, যাই হোক, 5 জনের এগেনস্টে একা লড়েছে, তার জন্যই ও লেজেন্ড। বেশ, এটা হচ্ছে আমাদের জাতিসমূহের যুদ্ধ। ঠিক আছে। 100 দিবসের রাজত্ব বলে দিয়েছি। এলবা দ্বীপে প্রথমে যখন বন্দী ছিল সেখান থেকে ফিরে এসে 100 দিনের রাজত্ব করে। তারপরে তাকে যখন 1815 সালে হেলে গেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে, তার মাঝখানে যে 100 দিনের রাজত্ব করেছিল ওটাকে আমরা 100 দিবসের রাজত্ব বলি। খুব সহজ বাংলায় এখানে লিখে দিয়েছি। ঠিক আছে। ওয়াটারলু যুদ্ধ বলে দিয়েছি। ওয়াটারলু যুদ্ধে বরাবর যে কোশ্চেনটা এসছে ডিউক অফ ওয়েলিংটন, আর তাকে হেল্প করেছিল যে রাশিয়ার সেনাপতি ব্লুকার। ব্লুকারের নামটা দিয়ে কিন্তু আমি কোনো কোশ্চেন দেখিনি, কোনো অবজেক্টিভ কোশ্চেন দেখিনি, কোনো মাল্টিপল চয়েসের কোশ্চেন। এবং যখন মারা যাচ্ছে 52 বছর। ঠিক। এবার সম্ভাব্য কারণের মধ্যে দেখো এখানে একটা চার্ট আমি করে দিয়েছি। মেন কারণগুলোকে এখানে বলা হয়েছে, স্যার এর মধ্যে সবচেয়ে বড় কারণ কোনটা। যদি সবই বলা হয় তোমাকে চয়েস করতে হবে। এটা এনসিইআরটির একটা কায়দা। এনসিইআরটি যেমন নেয় মহাদেশীয় অবরোধের ব্যর্থতা, এটাকে একটা বড় কারণ নেন। তারপরে কি বলে, তারপরে বলে হচ্ছে আমাদের স্পেনীয় ক্ষত। তাহলে যদি আমাদের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা না থাকে তাহলে স্পেনীয় ক্ষত হবে। তারপরে ধরে হচ্ছে রাশিয়া অভিযান। ঠিক। এবং যেটাকে লাস্ট ধরে এটা হচ্ছে আমাদের সাম্রাজ্যের স্ববিরোধিতা। আমি অর্ডারটা সাজিয়ে দিলাম 1, 2, 3, 4। ঠিক আছে, মনে থাকবে। দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমরা নেপোলিয়নকে তুলে ধরলাম। নেপোলিয়নের জীবনের যতগুলো সন্ধি, আমাদের যুদ্ধ এবং তার নীতি সবই নিয়ে এখানে আলোচনা হলো। আমরা এর পরের ক্লাসে আমরা চলে আসবো আবার অন্য টপিক নিয়ে। তোমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করো।